আপনাদের ইউনিট 2 এর ফার্স্ট মকটা সলিউশন। আমরা প্রথম থেকে যে কেসগুলো আমাদের হালকা পাতলা মনে আছে তো আশা করি, রাইট? কেস পড়ার দরকার আছে। অ্যাডভেঞ্চার বেবিসটা ছিল হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ক্লাস কোচিং সেন্টারের মতো, রাইট? ফ্র্যাঞ্চাইজ না। সো আমি যে জিনিসগুলো ফার্স্টে দেখবো, প্রথম কোয়েশ্চেন, কেস কি পড়তে হবে কিনা বলেন, তাহলে আমি একটা ব্রাশ আপ করে যাবো। আইমান, ওকে, কোনো কিছু লাগলে বলবেন, পড়ুন, ঠিক আছে? আর দা হোল নাইট, সমস্যা নেই। ডিফাইন দ্য টার্ম টোটাল কস্ট। তো টোটাল কস্ট বলতে এখানে আপনারা অনেক অনেক রকম ডেফিনেশন দিচ্ছেন, বাট ইটস আ ভেরি ইজি ডেফিনেশন। টোটাল কস্ট ইজ দ্য সাম অফ অল দ্য ফিক্সড কস্ট অ্যান্ড অল দ্য ভ্যারিয়েবল কস্ট দ্যাট আ বিজনেস ফেসেস, তাই না? এটাই তো টোটাল কস্ট, ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট, ঠিক না? ক্লিয়ার বিষয়টা? কোনো কনফিউশন আছে কারো এটা নিয়ে? কিন্তু আপনাদের ক্লিয়ার হলো, এক একজন মাধুরী মিশায় উল্টা পাল্টা ডেফিনেশন দিচ্ছে, অনেকে হয়তো মানে একটু নাও পাইতে পারলাম, যাই না, বাট ডেফিনেশনটা একদম স্ট্রেট ফরওয়ার্ড ছিল, সো এখানে অত সময় নষ্ট করার কিছু নাই। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা, এটা একটু ম্যানুয়ালি করতে হবে, আমি এখন করে দিচ্ছি। ইন সেপ্টেম্বর 2023, Adventure Babies franchise Jennifer had a total of 198 children in her classes. Using the data in extract B, calculate the margin of safety for Jennifer in September 2023. You are advised to show your working. আচ্ছা, এখন এখানে দুইটা কেস আছে আপনাদের। মার্জিন অফ সেফটি কিন্তু আমরা ডলার টার্মসও বের করতে পারি, আবার ইউনিটের টার্মসও বের করতে পারি। এখানে পার্টিকুলার পেপারে দেখলাম তারা ইউনিটের টার্মস দিয়েছে, আপনাদের মধ্যে হয়তো কেউ একজন ডলার টার্মসে বের করছেন, আমি তাকে অ্যান্সার কারেক্ট দিয়েছি, এটি কারেক্ট, আমি কারেক্ট দিয়ে দিচ্ছি। তো দুইটাই করা যায়, বাট আমরা এখানে ইউনিটের টার্মসে দিলেই বেটার হবে, কারণ এখানে তারা ইউনিটের কথা বলছে, ঠিক আছে? তো টোটাল 198টা চিলড্রেন আছে। এখন আসলে মার্জিন অফ সেফটির ফর্মুলাটা কি ছিল, কে বলতে পারবে? মার্জিন অফ সেফটি ছিল আপনার কারেন্ট সেলস মাইনাস আপনার ব্রেক ইভেন, মানে ব্রেক ইভেন থেকে আপনি কত বেশি সেল এই মুহূর্তে করতেছেন, সেটাই তো আপনার মার্জিন অফ সেফটি, তাই না? ধরেন আমার ব্রেক ইভেন সেল হচ্ছে 10টা ইউনিট, আমি কারেন্টলি 15টা ইউনিট সেল করতেছি, তাহলে এই যে ব্রেক ইভেন থেকে যে আমি 5টা এক্সট্রা সেল করতেছি, এটাই আমার মার্জিন অফ সেফটি। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার? কেউ কিছু বলতে যাচ্ছে মনে হয়, প্লিজ বলো। কারো কিছু বলা থাকলে প্লিজ বলো। ঠিক আছে সবাই, কোয়েশ্চেন নেই কারো? আচ্ছা, আচ্ছা, ডলার টার্মস অ্যাকসেপ্ট করবে তা বোধার কারণ। আচ্ছা, যাই হোক, আমরা ইউনিট টার্মস এ দিই। তাহলে এখন আসেন, আমার কারেন্ট সেল কয়টা আমাকে বলছে? জেনিফার হ্যাড আ টোটাল অফ 198 চিলড্রেন, সো এটাই তো তার কারেন্ট সেল, 198টা চিলড্রেন। এখন কথা হচ্ছে তার ব্রেক ইভেন কোয়ান্টিটি কয়টা ছিল। আমরা যদি একটু কেসে যাই, কেসটার দিকে যাই একটু। আচ্ছা, কেসটা আমি আরেকটা দিয়ে দিচ্ছি, বারবারই করতে। আচ্ছা, কেসটার মধ্যে যদি আমরা যাই, আমাদের এখানে মনে হয় বলা ছিল যে okay, so there are 198 children currently, and the price for each children was such a break-even quantity. Geneva has a total cost of 952 pounds per month, and these are all fixed costs and variable cost. So break-even ছিল আমাদের কত? Break-even quantity এখানে বলছে। আচ্ছা, আমি একটু দেখি quantity terms এ বলে কিভাবে। quantity terms এ যদি করি, আমার ব্রেক ইভেন মানে টোটাল কস্ট আছে হচ্ছে 952। সেই টোটাল কস্ট অ্যাচিভ করার জন্য আমার কয়টা চিলড্রেন লাগবে, দ্যাট ইজ মাই ব্রেক ইভেন কোয়ান্টিটি, তাই না? ব্রেক ইভেনটা কি ছিল? ব্রেক ইভেন কোয়ান্টিটি হচ্ছে যেই পরিমাণ সেল করলে আমার টোটাল প্রফিট জিরো হবে। তো আমার টোটাল কস্ট কিন্তু এখানে বলে দিছে 952 পার মান্থ, ঠিক না? তাহলে 952 পার মান্থ, এবং আমি প্রতিটা চিলড্রেন থেকে কত করে পাচ্ছি? 8.5 করে। তাহলে আমার ব্রেক ইভেন কোয়ান্টিটি অফ চিলড্রেন কয়টা আসে? ব্রেক ইভেন কোয়ান্টিটি অফ চিলড্রেন কয়টা আসবে? ব্রেক ইভেনের আপনি যদি ফর্মুলা দিয়ে যান, ফর্মুলা দিয়েও যেতে পারেন, সমস্যা নেই। এখানে আমি কোয়ান্টিটিটা বের করতে চাচ্ছি। সো ব্রেক ইভেনটা হবে আমার, তুলতে হবে কত টাকা? 958 নাকি? আর প্রতিটা চিলড্রেন থেকে আমি পাচ্ছি কত? 8.5 করে। তাহলে কয়টা চিলড্রেন আমার টোটাল কস্ট কভার করতে লাগবে?
এটা একটু কেউ ক্যালকুলেট করতে পারবেন কষ্ট করে? আছে ক্যালকুলেটরের সাথে? 958 ডিভাইডেড বাই 8.5, সরি 952 হবে। 952 ডিভাইডেড বাই 8.5 একটু দেখবেন কত আসে ভ্যালুটা। এনিওয়ান আছে সাথে ক্যালকুলেটর কারো? না থাকলে বলেন। 112.705, 952 ডিভাইডেড বাই 8.5, এক্স্যাক্টলি 112 আসে না? তার মানে 112টা চিলড্রেন হচ্ছে আমার ব্রেক ইভেন। আর এই মুহূর্তে আমার কারেন্ট কয়টা চিলড্রেনকে আমি সেল করতে মানে সার্ভ করতে পারতেছি? 198টাকে। তাহলে আমার মার্জিন অফ সেফটি কত হচ্ছে? মার্জিন অফ সেফটি, আইমান আপনার মনে হয় ভুল গেছে, আপনি কি বুঝতে পারছেন ম্যাথটা পুরা? মার্জিন অফ সেফটি হচ্ছে আমার কারেন্ট সেল হচ্ছে 198টা চিলড্রেন আর মাইনাস 112, তাহলে কত আসতেছে এটা? তার মানে 86 চিলড্রেন লিখে দিতে হবে, কারণ এটা আমি ডলার টার্মসে বের করি। ঠিক আছে, সো 86 চিলড্রেন উইল বি মাই মার্জিন অফ সেফটি। তার মানে আমার প্রফিট জিরো হওয়ার জন্য আমার যে স্টুডেন্ট আছে সেটা 86টা স্টুডেন্ট কমলে আই উইল গেট টু আ লেভেল যেখানে আমার প্রফিট জিরো হবে। সো 86টা আমার মার্জিন অফ সেফটি হিসাবে থাকছে। ঠিক আছে, 86 চিলড্রেন। ওকে, ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, প্লিজ বলেন। আপনার কি আসছে? আপনি কি ডলার টার্মসে বের করছেন? ডলার টার্মসে বের করা যাবে, আমি তো বলছি আমি ডলার টার্মস আমি ভুল করে দিই। ডলার টার্মসও বের করা যাবে, তারা কোয়ান্টিটিতে করছে, কোনো সমস্যা নাই। ডলার টার্মস আমরা মার্জিন অফ সেফটি বের করতে পারি। ডলার টার্মসে যদি করি সেক্ষেত্রে কিভাবে করতাম? সেই ক্ষেত্রে আমি তো এখানে নীল কালি দিয়ে দেখাচ্ছি ডলার টার্মসে করলে কিভাবে করতাম। মার্জিন অফ সেফটি তখন আমার কারেন্ট সেল কত হতো? আমি 198 চিলড্রেনকে সার্ভ করতেছি, প্রতিটা চিলড্রেনের কাছ থেকে 8.5 করে পাচ্ছি, তাই না? মাইনাস আমার ব্রেক ইভেনের কত ছিল, ব্রেক ইভেন সেলস কত ছিল? ও, ব্রেক ইভেনটা তো এমনিও আপনার বের করতে হইতো, 112 ইন্টু 8.5। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ডলার টার্মসে মার্জিন অফ সেফটি কত আসে এইভাবে আপনি বের করতে পারেন, সমস্যা। ওকে, আপনি কি এটা করছিলেন? এবার আচ্ছা, যা হয়েছে তাহলে তো ঠিকই আছে, তাহলে তোমার টেনশন হচ্ছে, এভাবে করতে পারবেন। আমি তো বললাম ডলার টার্মসে বের করতে পারবেন, কোনো সমস্যা, দ্যাটস কারেক্ট আছে। ঠিক আছে, আবার ওইটা মাথা থেকে ডিলিট করে দিয়ে নেবেন যেটা ভুল শিখছে, ওটাও ঠিক আছে। এটা বুঝছেন তো কিভাবে? এই যে হচ্ছে আপনার কারেন্ট সেল, 198টা স্টুডেন্ট, প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে 8.5 করে পাচ্ছে, সে হচ্ছে কারেন্ট সেলস রেভিনিউ। মাইনাস আপনার ব্রেক ইভেন করতে কতগুলো চিলড্রেন লাগে, মানে ইনফ্যাক্ট এটা আপনি মাল্টিপ্লাই করলে তো এটাই পাবেন, 952 পাবেন, ওখান থেকে 952 মাইনাস করে দিন। বুঝতে পারছি? দ্যাট ইজ অলসো কারেক্ট অ্যাজ এ মার্জিন অফ সেফটি। ক্লিয়ার এমন? তাই তাহলে তাইম কি এটা অ্যান্সার করেন নাই? তাই বুঝি না, বুঝছেন? আপনি ফুল মার্ক পাইছেন? আচ্ছা, যদি না পেয়ে থাকেন এটা দেখেন কোনো কনফিউশন আছে কিনা, কোনো কনফিউশন রাখেন না বাবা, বুঝছেন কিনা দেখেন। মার্জিন অফ সেফটি, আপনাদের এরও মার্জিন অফ সেফটি আসতে পারে। তাহলে আমি আগাবো, পড়াগুলো লেখা আছে, সময় লাগবে না। আচ্ছা, analyze two economic variables that could lead to a reduction in the sales forecast of Adventure Babies franchisee such as Jennifer. So তাদের ফ্র্যাঞ্চাইজি সেলস ফোরকাস্ট কমতে পারে এরকম দুইটা ইকোনমিক ভ্যারিয়েবলের কথা বলছে। আপনারা অনেকে কম্পিটিশন দিচ্ছেন, আমি অ্যাকসেপ্ট করছি, বাট কম্পিটিশন কিন্তু আসলে ইকোনমিক ভ্যারিয়েবলের মধ্যে পড়ে না পুরোপুরি। তো ইকোনমিক ভ্যারিয়েবল গুলা কি কি? ইনফ্লেশন জানি আমরা, ইনফ্লেশন একটা ইকোনমিক ভ্যারিয়েবল, ইন্টারেস্ট রেট একটা ইকোনমিক ভ্যারিয়েবল। ঠিক আছে, তারপর আমরা গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, সরকার যদি কোনো খরচ টরচ করে দেশ উন্নয়ন করার জন্য, ওটা ইকোনমিক ভ্যারিয়েবল। ট্যাক্স একটা ইকোনমিক ভ্যারিয়েবল, বুঝতে পারছি? এগুলো হচ্ছে মেইনলি ইকোনমিক ভ্যারিয়েবল। আনএমপ্লয়মেন্ট একটা ইকোনমিক ভ্যারিয়েবল। ক্লিয়ার ভাবে?
মার্কেট কন্ডিশন এগুলো পড়বে, হ্যাঁ। মার্কেট কন্ডিশনে কম্পিটিশনও পড়বে, কিন্তু মার্কেট এই কম্পিটিশন ইজ নট ফুললি ইকোনমিক ভ্যারিয়েবল। আমি কি বুঝতে পারছি? সো অনেকে কম্পিটিশন নিয়ে অ্যান্সার দিয়েছেন, ভালো লাগছে, আমি দিছি মার্ক, বাট আসলে এটা কিন্তু ইকোনমিক ভ্যারিয়েবলে পড়ে না। ইকোনমিক ভ্যারিয়েবল হচ্ছে এগুলো: আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ট্যাক্স, এগুলো। ওকে, জিডিপি, এগুলো হচ্ছে সব ইকোনমিক ভ্যারিয়েবলের পার্ট। এক্সচেঞ্জ রেট, ঠিক আছে বাবা? বুঝতে পারছি সবাই? কনফিউশন আছে? কারণ আমাকে বলছে যে কোনো দুইটি ইকোনমিক ভ্যারিয়েবলের কথা বলতে, যেটার কারণে জেনিফার বা জেনিফারের মতো ফ্র্যাঞ্চাইজিতে সেলস কমতে পারে। সো আমি প্রথম ইকোনমিক ভ্যারিয়েবলের ডেফিনিশন দিয়েছি, ম্যান্ডেটরি না, যদি পারেন তাহলে দিবেন। Economic variables are indicators that show the current trends in the market. So, Time, there is your answer. Economic variable obviously market condition মধ্যে পড়ে, because economic variables are showing you what's happening in the market currently. যদি আমার ইনফ্লেশন বেশি হয় তাহলে আপনি বুঝতেই পারতেছেন মার্কেটের প্রাইস বেড়ে যাচ্ছে। যদি আমার ইন্টারেস্ট রেট বেশি হয় তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে মার্কেটে লোন, ইনভেস্টমেন্ট কমে আসবে। ঠিক আছে? যদি আমার ট্যাক্স বেশি হয় তাহলে আপনি বুঝতেই পারতেছেন মার্কেটে কাস্টমারদের কাছে স্পেন্ড করার মতো ইনকাম কম আছে, ডিসপোজেবল ইনকাম কম আছে। ঠিক আছে? সো ইকোনমিক ভ্যারিয়েবলের ডেফিনিশন এটা। তারপর আমি দুইটা পিক আপ করছি এখান থেকে, ইনফ্লেশন রেট একটা পিক আপ করছি। ইনফ্লেশন রেট ক্যান এফেক্ট দ্য সেলস ফোরকাস্ট অফ অ্যাডভেঞ্চার বেবিস ফ্র্যাঞ্চাইজি, যেখানে আমি নলেজের জন্য 1 মার্ক পাচ্ছি, বিকজ আই হ্যাভ কারেক্টলি মেনশন দ্য ইকোনমিক ভ্যারিয়েবল। The franchisee need to pay for the premise in which the classes are held. If the inflation rate is high, the payment for the premise will also increase, right? In order to maintain profit margins, franchisee may need to raise prices, and increased price will result in a reduction of the demand, which will lead to a reduction in the sales forecast. ঠিক আছে? ক্লিয়ার পয়েন্টটা সবাই? ইনফ্লেশন যদি হয় তাহলে স্বাভাবিক সবকিছুরই দাম বাড়বে, তার প্রিমাইজেরও দাম বাড়বে, রাইট? তো তখন প্রিমাইজের এক্সট্রা পেমেন্টটা করার জন্য তাকে হয়তো তার ক্লাসের প্রাইস বাড়াতে হবে। তো যদি সে প্রাইস বাড়ায় তখন আবার তার ডিমান্ড কমে যাওয়ার একটা চান্স আছে, আর ডিমান্ড যদি কমে যায় সেক্ষেত্রে তার সেলস ফোরকাস্ট কিন্তু ওভাবে অ্যাডজাস্ট করে কমাতে হবে। সো দিস ইজ ওয়ান ইকোনমিক ভ্যারিয়েবল যেটা তার সেলস ফোরকাস্ট রিডিউস করতে পারে। আরেকটা আমি নিচ্ছি ট্যাক্স রেট। আপনাদের ইসে মনে হয় নিয়েছিল ইন্টারেস্ট রেট, আমি ট্যাক্স রেট নিচ্ছি, মার্কেটিং ইন্টারেস্ট রেট আছে। The tax rate can also result in reduction of sales forecast for adventure babies. কেন? কারণ ট্যাক্স রেট বাড়লে কি হবে? ট্যাক্স রেট will reduce my মানে ইনকাম, রাইট? যদি ট্যাক্সটা ইনকাম ট্যাক্স হয় তাহলে স্বাভাবিক প্যারেন্টসদের কাছে ডিসপোজেবল ইনকাম কম থাকবে টু স্পেন্ড ফর দেয়ার কিডস। So তখন the price of 8.50 may appear to be too high for the parents, and this can result in reduced demand and lead to a reduction in the sales forecast of adventure babies franchise. বুঝতে পারছো? সো এটা আরেকটা আমার প্যারাগ্রাফ। আর উই ক্লিয়ার অ্যাবাউট দিস আনসার সবাই? কারো কোনো যদি কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, প্লিজ করেন। নো কোয়েশ্চেন? ঠিক আছে, তাহলে আমরা মুভ করলাম ফরওয়ার্ড। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন ছিল ডিসকাস দ্য বেনিফিটস ফর জেনিফার অফ বিং অ্যাডভেঞ্চার বেবিস ফ্র্যাঞ্চাইজি। এটা আপনারা অনেকেই সুন্দরভাবে লিখছেন, সো আমি জাস্ট একটু আমার অ্যান্সার ভার্সনটা পড়ে যাই। A franchisee, definition of first দিব, is a person who holds the right to operate under the brand of another business, which is the franchisor, after paying a lump sum fee or after paying to operate a franchise. ওকে, তারপরে ডেফিনেশনের পর আমি ফার্স্ট প্যারাগ্রাফ শুরু করছি। জেনিফার উইল রিসিভ ট্রেনিং ফ্যাসিলিটিস প্রোভাইডেড বাই অ্যাডভেঞ্চার বেবিস, এটা আমাদের কেসেও বলা ছিল। So this will be quite helpful for Jennifer as she does not have much experience in running business of such type. এটা আমাদের কেসে বলা ছিল। The training will also reduce the cost of operation for Jennifer, and she can offer quality classes which will attract more students and help increase her revenue. ঠিক আছে? Moreover, Adventure Babies is an established business as it operates classes in 70 areas. এটা আমাদের কেসের information. This means Jennifer do not need to invest any money in marketing the business. Okay, তার নতুন করে মার্কেটিং এক্সপেন্স বিয়ার করতে হবে না। The brand name is well known to the parents, and this will help Jennifer to gain customers trust from the beginning. এটা হচ্ছে আমার অ্যানালাইসিস how this existing brand name will help Jennifer. এবার আমার ইভালুয়েশন। However, Jennifer will not be able to use her creativity and new ideas into the business, as she will need to operate under the conditions imposed by the franchise. এটা কিন্তু আমরা পড়ছি আগে যে ফ্র্যাঞ্চাইজর যেভাবে বলো ওভাবে বিজনেস আপনাকে রান করতে হবে। আপনার নিজের কোনো ক্রিয়েটিভ আইডিয়া থাকলেও ওটা আপনি বিজনেসে হয়তো ইমপ্লিমেন্ট করতে পারবেন না আনলেস ইউর ফ্র্যাঞ্চাইজর এগ্রিজ। So this can lead to conflict between them. Moreover,
Jennifer needs to pay a monthly fee of 174 pound হবে, আমার এখানে পাউন্ড আমি দিতে পারিনি, কিবোর্ডে ছিল না দেখে, আমার কিবোর্ড আছে, অফিসের কিবোর্ডে নাই। This means this means must be, oh, this means must be at wording goes. This means she must have she must attract sufficient students to pay such expenses and earn sufficient profit to maintain her interest in the business. So এখানে আমি আরেকটা পয়েন্ট দিছি যে জেনিফারের এতটা মানে 174 পে করতে হচ্ছে মান্থলি, এবং তাকে এই পেমেন্টটা করতে হচ্ছে বিকজ শি ইজ আ ফ্র্যাঞ্চাইজি, রাইট? সো এখন সে যদি এই এক্সপেন্স বিয়ার করতে, মানে এই এক্সপেন্সটা তো তাকে পে করতে হচ্ছে, ওটার জন্য তাকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ স্টুডেন্ট গ্যাদার করতে হবে, আদারওয়াইজ তার তো লস হয়ে যাবে, রাইট? সো এইটার একটা আমার ইভালুয়েশন। কারো কোনো কোয়েশ্চেন, কোনো কিছু অ্যাড করা আছে এখানে, বা কোনো বলার আছে কিছু বুঝেন না এরকম? ক্লিয়ার আমরা সবাই? Should I proceed? ঠিক আছে, আগাবো? ওকে। এরপর আমাদের 10 মার্কের একটা কোয়েশ্চেন ছিল, অ্যাসেস ওয়েদার জেনিফারস মাদার ইজ আ সুইটেবল সোর্স অফ ফাইন্যান্স ফর হার বিজনেস। সো আপনাদের যদি মনে থাকে, কেসে বলা ছিল যে জেনিফারের মা ওর প্রথম 3 মাসের ভাড়াটা দিয়ে দিচ্ছে, রাইট? সেখানে আমি ফার্স্টে একটা ডেফিনেশনের মতো দিয়ে স্টার্ট করছি, মানি ফ্রম ফ্যামিলি মেম্বার্স ইজ আ কাইন্ড অফ এক্সটার্নাল ফাইন্যান্স। অনেকে এটাকে কে জানি ইন্টারনাল ফাইন্যান্স বলছেন আপনারা, না, ইন্টারনাল ফাইন্যান্স বলতে আমরা বুঝাই অল দোজ মানি জেনারেটেড ফ্রম উইদিন দ্য বিজনেস। আপনার ফ্যামিলি কিন্তু আপনার বিজনেসের ভেতরে না, তারা বিজনেসের বাইরে, ঠিক আছে? সো এটা কিন্তু এক্সটার্নাল সোর্স অফ ফাইন্যান্স হিসেবেই কনসিডার করা হয়। হ্যাঁ, আপনার নিজের টাকা, দ্যাট ইজ ইন্টারনাল সোর্স অফ ফাইন্যান্স, বাট ফ্যামিলি মেম্বার্সদের টাকা, আপনার মা হোক বাবা হোক যেই হোক, ওইটা কিন্তু এক্সটার্নাল সোর্স অফ ফাইন্যান্স, ঠিক আছে? সো অনেকে হয়তো স্টার্ট করছেন এই ভুল ইনফরমেশনটা দিয়ে, যার কারণে ডেফিনেশন মার্ক ওখানে পান নাই। আচ্ছা, তারপর আমি ফার্স্ট প্যারাতে কি লিখছি, অ্যাজ জেনিফার হ্যাজ নো এক্সপিরিয়েন্স অফ রানিং বিজনেস, so bank may consider Jennifer's business very risky, therefore banks will be unlikely to provide loans to Jennifer's business. The money required in the first 3 months is quite low and this amount may be paid by her mother easily. So এটা আমার ফার্স্ট প্যারা। Okay, moreover the money she received from her mother will bear no interest, এই পয়েন্ট আপনারা অনেকেই মেক করছেন। This can help Jennifer as interest expense for startup business can be a thing to worry about. Also, the money may not have to be returned back at all when it is provided by family members. All this will relieve a lot of stress for Jennifer and she can concentrate more in gaining customers and establishing the business in the area. That's my second brother. I put our evaluation. However, her mother may want a stake in the business as she has financed it. If this happens, Jennifer will lose control of her business and there may be disagreements between them which can also damage their personal relation. That's my one of the evaluation. Moreover, the money paid by her mother may make Jennifer less committed to establishing the business as she does not have to worry about the interest expenses or returning the money. These lazy moves from Jennifer can cause the business to suffer. এটা বুঝছেন কথা? যে ফ্রিতে পাইতেছি টাকা, যেমন আপনারা ফ্রিতে পড়াশোনা করতেছেন, এর জন্য পড়াশোনায় এফোর্টটা দিতেছে না, যখন নিজের টাকায় পড়াশোনা করতে হবে তখন দেখবেন অনেক বেশি এফোর্ট আসতেছে। ওই জিনিসটা আমি এখানে বলছি যে যেহেতু ফ্রিতে তার মার কাছ থেকে টাকা পেয়ে যাচ্ছে, ইন্টারেস্ট তার কোনো টেনশন নাই, হয়তো রিপেমেন্টও করতে হবে না, সো তার মধ্যে কি থেকে ওই কমিটমেন্টটা আসবে না বিজনেসের প্রতি, সেটা একটা খারাপ দিক হতে পারে। And finally, I gave a conclusion. Jennifer's mother is paying the monthly fee for her, but there can be other expenses that need to incur to establish it. মানে বিজনেস এস্টাবলিশ করার জন্য শুধু তো মান্থলি ফি দিলেই হবে না, আরো কোনো এক্সট্রা খরচ হতে থাকতে পারে। সো জাস্ট রিলাইং অন হার মাদার ফর ফাইন্যান্স মে মেক দ্য বিজনেস আন্ডার ক্যাপিটালাইজড। এটা একটা টার্ম আমরা শিখছিলাম, রাইট? যে একটা বিজনেস আপনি শুরু করার সময় যে পরিমাণ ক্যাপিটাল লাগবে তার চেয়ে কম ক্যাপিটাল দিয়ে যদি আপনি বিজনেসটা শুরু করেন, দ্যাট ইজ কল্ড আন্ডার ক্যাপিটালাইজড বিজনেস, এবং ওটা কিন্তু রিস্কি, এটা সাকসেসফুল না হওয়ার চান্স বেশি। সো আন্ডার ক্যাপিটালাইজড যদি হয়ে যায়, ইট মাইট বি আ গুড আইডিয়া। ওভার ট্রেডিং হচ্ছে আপনার ক্যাপাসিটির চেয়ে বেশি যখন আপনি বেচা কেনা করবেন। ইউ টেক মোর অর্ডারস দেন হোয়াট ইউ ক্যান ডেলিভার। ওকে, দ্যাটস কল ওভার ট্রেডিং। আপনার যে পরিমাণ ক্যাপাসিটি আছে প্রোডাকশনের, তার চেয়ে বেশি আপনি অর্ডার নিয়ে ফেললে দ্যাট ইজ কল্ড ওভার ট্রেডিং, এবং
you will fail to deliver the orders on time. এটা আপনার ব্র্যান্ড ইমেজ খারাপ করবে। প্লাস ইউ মে অলসো হ্যাভ টু মেক ইউর ওয়ার্কার্স ওয়ার্ক ফর লং আওয়ার্স, যেটা ওয়ার্কার্সদেরকে হেলথ ইস্যুস হতে পারে, ওয়ার্কাররা সিক থাকবে, তাদের প্রোডাক্টিভিটি ফল করবে, সাম অফ দেম মে লিভ ইউর বিজনেস। আবার মেশিন গুলাকে এক্সেস ওয়ার্ক করালে মেশিনস ক্যান ব্রেক ডাউন। দিস আর অল প্রবলেমস রিলেটেড টু ওভার ট্রেডিং। বাট ওভার ট্রেডিং হচ্ছে ক্যাপাসিটির চেয়ে বেশি আপনি যখন ট্রেড করার চেষ্টা করেন। ক্লিয়ার? আচ্ছা, সো ইট মাইট বি আ গুড আইডিয়া টু অ্যারেঞ্জ ফর আ ব্যাংক লোন টু পে ফর ফিউচার এক্সপেন্সেস। আমি কনক্লুশনে দিছি যে সারা জীবন মার ক্যাপিটালের উপরে বসে থাকলে হবে না, ইউ অলসো হ্যাভ টু অ্যারেঞ্জ সাম ব্যাংক লোন টু পে ফিউচার এক্সপেন্সেস। দ্যাটস মাই কনক্লুশন। আপনার অন্য কোনো কনক্লুশন যদি মনে হয় সুইটেবল আপনি দিতে পারেন। ঠিক আছে, সো আর উই ক্লিয়ার? কোনো সমস্যা আছে? ওকে, তারপরে কোয়েশ্চেনটা চলে যাচ্ছে। তারপরে কোয়েশ্চেনটা মনে হয় ছিল বেলমন্ট এস্টেট, একটা চকলেট ম্যানুফ্যাকচারিং বিজনেস নিয়ে, রাইট? তো প্রথম কোয়েশ্চেন ছিল ডিফাইন দ্য টার্ম ব্যাচ প্রোডাকশন। এখানেও আপনাদের অনেক মাধুরী মিশায় অনেক উত্তর দিয়েছেন, বাট খুবই সিম্পল একটা আনসার। ব্যাচ প্রোডাকশন ইজ ওয়্যার আ নাম্বার অফ আইডেন্টিক্যাল আইটেমস আর প্রোডিউস সাইমালটেনিয়াসলি। যেমন ধরুন আমি রুটি বানাবো, সবগুলো রুটি একই টাইপের, সো দে আর আইডেন্টিক্যাল, এবং সবগুলোকে আমি এক ব্যাচের মধ্যে সাইমালটেনিয়াসলি বানাবো। So batch production is where a number of identical items are produced simultaneously or together. যেটা লাগে ক্লিয়ার ব্যাচ প্রোডাকশন এর ডেফিনিশন। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটাতে বলছে in March 2023 Viator sold 175 bookings for Belmont Estate 2। একটু যদি আপনাদের মনে করায় দিই, বেলমন্ট এস্টেট ট্যুর বলতে বেলমন্টের যেই বাগানটা আছে, বিশাল বড় বাগান, ওখানে ফরেন ট্যুরিস্টরা ট্যুর করতে পারে চাইলে, এবং ট্যুর করার জন্য তারা বেলমন্টে বুকিং দিতে পারে, অথবা একটা এজেন্টের মাধ্যমে তারা বেলমন্টে ট্যুর বুক করতে পারে। এজেন্টের নাম হচ্ছে ভিয়াটুর, এবং ভিয়াটুরের মাধ্যমে আপনি যদি বুকিং করেন সেক্ষেত্রে আপনার ভিয়াটুরকে কিন্তু প্রাইজের উপর একটা কমিশন দিতে হবে। তো একটু আপনাদের কেসটা আমি একটু ঘুরায় নিয়ে আসি। এই যে দেখেন, এখানে ক্লিয়ারলি বলে দিছে যে দ্য প্রাইস অফ আ ট্যুর ইজ কত, $6, right? And it is possible to book tour through Belmont Estate's own website or through Viator, a tour business. However, if tour is booked through Viator, it charges 70% of the tour price as a fee for taking the booking. কথাটা কি বুঝতে পারছেন সবাই? এই জিনিসটা এটা অনেকে ভুল গেছে, দুজনের গেছে না একজনের গেছে আমি জানি, বাট ভুল গেছে। না না, এটাই তো ভুল করছে। However, আবার দেখেন, if a tour is booked through Viator, it charges 17% of the tour price. What is your tour price? পার্সেন্ট করতে হবে ভাই, ট্যুর $6। এই $6 উপরে 17% ফি চার্জ করবে। ওকে, ওটাই বলছেন আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ফাইন, তাহলে আই মাইট হ্যাভ হার্ড রং। ওকে, ট্যুর প্রাইস এজ আ ফি ফর টেকিং দ্য বুকিং। আচ্ছা, ক্লিয়ার। এই যে ফিটা, তাহলে আপনি মনে অন্য জায়গায় ভুল করছেন। এই ফিটা কাকে দিতে হবে, কে কাকে দিবে? না, এই জায়গায় তাহলে প্রাইসটা লাগছে আপনার। However, if a tour is booked through Viator, it charges 70% of the tour price as a fee for taking the booking. কার জন্য বুকিং নিচ্ছ? বেলমন্ট এস্টেটের জন্য বুকিং নিয়ে দিতেছে না, রাইট? সো কাস্টমার তো টিকিট প্রাইসই দিব। টিকিট প্রাইস কত? ট্যুর প্রাইস কত? $6। কাস্টমার $6 দিবে, কিন্তু ওই $6 থেকে 17% ভিয়াটুর কেটে বাকিটা বেলমন্ট এস্টেটকে দিবে। কারণ ভিয়াটুর বেলমন্ট এস্টেটের জন্য এই বুকিংটা করে দিচ্ছে কাস্টমার। কি বুঝাতে পারছি এবার কথাটা? না হলে আপনি একটা জিনিস বুঝেন, আপনি বেলমন্ট থেকে $6 ট্যুর কিনতে পারেন, আপনি ভিয়াটুর থেকে কেন এক্সট্রা টাকা দেখেন? বুঝতে পারছি বিষয়টা? সো ভিয়াটুর উইল হ্যাভ টু পে 17%, সরি, বেলমন্ট এস্টেট হ্যাজ টু পে 17% অফ দ্য টিকেট প্রাইস টু ভিয়াটুর, যদি কোনো কাস্টমার ভিয়াটুরের মাধ্যমে আসে। আর উই ক্লিয়ার? এই জায়গাটায় তাহলে মানে মনে বুঝতে ভুলেছিল। আমি বুঝতে পারছি বাবা, না বুঝতে পারিনি? কনফিউশন আছে এখন? বলেন। একটু সিম্পল করি, আপনি যখন ক্রেডিট কার্ড ইউজ করে পারচেজ করেন, ক্রেডিট কার্ড কোম্পানির একটা কিন্তু কমিশন থাকে, থাকে না? এই কমিশনটা কি আপনি দেন নাকি রিটেলার দেয়?
জানেন না? আচ্ছা ঠিক আছে, জানাইতেছি আপনাকে। ধরেন আপনি স্বপ্ন থেকে গেলেন, এক আহ, এক ডজন ডিম কিনলেন। এক ডজনের ডিম ধরেন আপনার প্রাইস আসলো সাপোজ 250 টাকা। আপনি বলেন আমি কার্ডে পে করবো। তখন কি স্বপ্ন বলে 250 টাকা না, কার্ডে পে করলে আপনার 300 টাকা পে করতে হবে? এটা বলে স্বপ্ন? কত নেয় আপনার থেকে? ক্যাশে দিল 250, কার্ডে দিল 250। তাহলে এই যে কার্ড ইউজ করলেন, কার্ডের একটা ফি আছে না, এই ফিটা তো আপনি দিচ্ছেন না। কে দিচ্ছে? স্বপ্ন দিতেছে। কেন? কারণ এই কার্ডটা থাকার কারণে স্বপ্নর সুবিধা হয়েছে। কার্ডটা না থাকলে হয়তো আপনি স্বপ্নের কাছ থেকে একটা ডিবি কিনতেন। সো এইটা কার্ড কোম্পানির সাথে বিজনেসের এগ্রিমেন্ট। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? তো ওরকম ভিয়াটোর যে চার্জটা করতেছে, এটা ভিয়াটোর চার্জ করবে হচ্ছে কাকে? বেলমন্ট এস্টেটকে। কাস্টমারকে তো যেই প্রাইসে দেওয়ার কথা সেই প্রাইসে দিতে হবে আপনাকে। তাহলে আপনার কাছ থেকে কেন বুকিং করতে যাবে? ভিয়াটোর যদি বলে যে আমার থ্রুতে বুকিং করলে আপনার $6 জায়গায় $7.5 দিতে হবে, তাহলে আপনি ওর থ্রুতে বুকিং করবেন নাকি? করবেন না। স্বাভাবিক। ক্লিয়ার বিষয়টা? তাহলে চলেন এবার দেখি। তাহলে এবার আমাদের আসি কেসে। আমাদের বলছে ভিয়াটুর সোল্ড 175 বুকিংস ফর বেলমন্ট এস্টেট ট্যুর ইউজিং এক্সট্রাক্ট সি, ক্যালকুলেট দ্য টোটাল ফি পেইড টু ভিয়াটর ফর টেকিং দিস বুকিংস। কার জন্য টেক করছে বুকিংটা? বেলমন্টের জন্য। বেলমন্টকে কাস্টমারে নিচ্ছে। সো ভিয়াটুরকে কত ফি পে করতে হবে? সো এখন আমরা দিব টোটাল ফি আসবে কত, ইকুয়ালস টু কি জানি ওটাকে বলছিল, চার্জ পার টিকেট ইনটু নাম্বার অফ বুকিংস, বা চার্জ পার বুকিং ইনটু নাম্বার অফ বুকিং। এটা লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। ঠিক আছে, চার্জ পার বুকিং ইনটু নাম্বার অফ বুকিং, এই তো, খুবই সিম্পল। এখন চার্জ পার বুকিং কত? 17% অফ দ্য টিকেট প্রাইস। 17% মানে কিন্তু 0.17। এটা কি বুঝি আইমান? পার্সেন্ট মানে তো পার 100। 17 পার সেন্ট, সেন্ট মানে 100, ওটাই 0.17 হয়ে যাচ্ছে। সো চার্জ পার বুকিং কত? এই টাকা, এই টাকা আপনাকে ফি দিতে হবে। আর বুকিং নিছেন কয়টা? না, তাহলে তো এক হচ্ছে অবশ্যই। আপনার অ্যান্সার কত? সেটা দেখেন তো কত আসে অ্যান্সার। এটা তো হওয়া উচিত। 178.5। তাহলে এত দেওয়া উচিত তাদের টোটাল ফি। আমি কি কিছু ভুল বুঝতেছি? দেখি তো। আপনার টাইম কি করছেন বলেন? না, ঠিক করতে। আপনার অ্যান্সার কত আসছে? আপনি কি করছেন? 175 এর সাথে 6 মাল্টিপ্লাই করছেন, তার সাথে 0.17 মাল্টিপ্লাই করছেন। তো একই আসার কথা, আমি তো একই কাম করছি। দেখেন আপনি কি করছেন। তাহলে 4 পাইছেন। পাইছেন কিনা পান না ওটা দেখেন, ঠিক আছে? আমার ভুল ত্রুটি হইতে পারে। যাক, এটা কি সবাই বুঝতে পারছে? আইমান বুঝছেন বিষয়টা? বুঝেন নাই? আচ্ছা, আবার দেখি আমাদের টোটাল কত টাকা দিতে হবে ভিয়াটুরকে। আচ্ছা, প্রথমে বলেন ভিয়াটুরকে আমাদের, ভিয়াটুর আমাদের কত টাকা চার্জ করতেছে? আমাদের বুকিং বা প্রতিটা বুকিং এ ওরা 17% চার্জ করে, তাই না? প্রতিটা বুকিং এর প্রাইসের উপরে 17% ওরা চার্জ করে। তাহলে প্রথমে আমি চার্জটা বের করে ফেলি, কত টাকা চার্জ করে পার বুকিং। ঠিক আছে, চার্জ পার বুকিং আমি আপনার জন্য আরেকবার এখানে করতেছি, দেখেন। আপনি জাস্ট ওয়ার্ডস আমাকে বলেন চার্জ পার বুকিং কত? 17% অফ $6। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? দেখেন যা বলছে আমি ওয়ার্ডসে লিখছি। 17% অফ টিকিট প্রাইস চার্জ করছে ভিয়াটুর আমার কাছে, মানে বেলমন্টের কাছে। এটা কি ঠিক আছে? হ্যাঁ, এটাই তো করবো আমরা। ওটাই তো, এটা তো 17%ই। 17% আর 0.17 কিন্তু সেম, এটা বুঝেন বাবা। আসতে পারে।
তার সাথে 175 মাল্টিপ্লাই করেন, কারণ আমার তো বুকিং গেছে কয়টা, 175টা বুকিং নিছে নাও, এটা তো আমার একটা বুকিং থেকে পাচ্ছি আমি, তাই না? এটা হচ্ছে প্রতি টিকেট আমাকে যত টাকা চার্জ করে, আমি টিকিট বেচছি তো 175টা, এখানে বলে দিছে না 175 বুকিংস। হ্যাঁ, এটাই তো, আপনি আপনি অ্যাড করছেন, অ্যাড করে ধরছেন যেটা কাস্টমার পে করবে। কাস্টমার ভিএটুরে কেন ফি দিতেছে ভাই? ঠিক আছে, কাস্টমার ভিএটুরে ফি দিবেন, ওই জায়গায় তো আপনি ভুলটা করছেন। আমি তো ওইটাই আপনার এতক্ষণ ধরে বুঝাইলাম যে ফিটা পে করতে হবে ভিয়াটুরকে বেলমন্টে, ঠিক আছে? এই জায়গায় আপনি ভুল বুঝছেন, এর জন্য তো ডিমের হিসাবটা দিলাম আপনারা। ডিম যখন কিনবেন স্বপ্ন থেকে, আপনি আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়ে কিনলেন, তো ওরা কি করবে, আমেরিকান এক্সপ্রেস দিয়ে কিনলে ডিমের দাম বেড়ে যাবে আপনার লেগে, আপনার কাছ থেকে সেম টাকায় থাকবে। যেই পেমেন্টটা করতে হবে কার্ড ইউজের, ওইটা ওই চার্জটা বিজনেস দিবে তার নিজের অ্যাকাউন্ট থেকে। সো ভিয়াটোর এর মাধ্যমে যদি বেলমন্ট সেল করে, তাহলে সে টিকিট প্রাইস 6 না আর একটু কম পাচ্ছে, 5 টাকা সামথিং পাচ্ছে, 4 টাকা সামথিং পাচ্ছে। আর যদি নিজে সেল করে কাস্টমারের কাছে, তাহলে 6 টাকা বুঝতে পারছি বিষয়টা এবার? জাস্ট সেম থিং স্ট্যান্ডস। আপনি যদি টিকিট কাউন্টারে গিয়ে কিনেন বাসের টিকিট, যেই দাম পড়বে, আপনি অনলাইন থেকে কিনলে একই দাম পড়বে আপনার। কিন্তু অনলাইন থেকে যখন আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে কিনবেন, কোম্পানির ওয়েবসাইট থেকে না কিনে, তখন ওই ওয়েবসাইট যে সহজ টহজ কত কিছু আছে না, ওরা কিন্তু একটা ফি রেখে বাকি টাকাটা আপনার ওই বাস কোম্পানিকে দিবে, কারণ ওদের ওয়েবসাইট ইউজ করছেন আপনি, ঠিক আছে? আপনি ওদের ওয়েবসাইট ইউজ করে ব্যবসা করতেছেন। ক্লিয়ার? বুঝছি বাবা? দেখেন, আর কোনো কনফিউশন থাকতে পারেন, তাহলে এটা মুছে দিলাম, বলি না? ওকে, সো এইটার একটা প্রবলেম ছিল আমাদের। তারপরে বলছে অ্যানালাইজ টু রিজনস ওয়াই প্রোডাক্টিভিটি মে হ্যাভ ইমপ্রুভড অ্যাট বেলমন্ট এস্টেট। ওকে, সো আমি প্রথমে প্রোডাক্টিভিটি ডেফিনেশন দিয়েছি। প্রোডাক্টিভিটি ইজ রেফার্স টু দ্য রেট অফ আউটপুট পার ইউনিট অফ ইনপুট। কোনো ইনপুট অনুযায়ী আমাদের আউটপুট কি পরিমাণ প্রডিউস হচ্ছে, ওটাই হচ্ছে প্রোডাক্টিভিটি। ইনপুট হতে পারে লেবার, কোয়ান্টিটি অফ লেবার, এটা হতে পারে কোয়ান্টিটি অফ রিসোর্সেস, এটা হতে পারে অ্যামাউন্ট অফ টাইম। ইনপুটের সাথে আউটপুটের রিলেশনটাই হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি। এখন প্রথম প্যারাগ্রাফটা দিয়েছি কি, বেলমন্ট প্রোভাইডস হ্যাপি অ্যান্ড পজিটিভ ওয়ার্ক প্লেস টু ওয়ার্ক ফর দ্য এমপ্লয়িজ। এটা কিন্তু কেসে বলা যায়। So such a working environment is likely to increase the motivation of the employees. Increased motivation is likely to make the workers more committed to their work, and this results in a faster rate of production, thus improving the productivity. আপনারা অনেকেই মোটিভেশনের পয়েন্টে দিচ্ছেন, এখানে হয়তো অনেকে সাকসেস করছেন। Moreover, Belmont provides a well-organized production process. এটাও কিন্তু কেসে বলা ছিল, খুব সুন্দর organized production process আছে। Despite being labor intensive, a well-organized production process will help workers to carry out their work without moving around too much. So this saves production time. Also, it results in fewer errors made by workers, which ultimately increases the productivity. একদিক থেকে টাইম কমতেছে, আরেক দিক থেকে আপনি অর্গানাইজড ভাবে কাজ করলে ওয়ার্কার্সদের ভুল ত্রুটি কম হবে, সো ওখান থেকে ওয়েস্ট কমবে, প্রোডাক্টিভিটি বাড়বে। এই ছিল আমার দুইটা প্যারাগ্রাফ, ঠিক আছে? ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? প্লিজ, কারো যদি কোনো কনফিউশন থাকে করেন, প্রশ্ন থাকলে করেন, বুঝে দিচ্ছি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপরে আমাদের কোয়েশ্চেনটা ছিল, দ্য ওনার্স অফ বেলমন্ট এস্টেট আর থিঙ্কিং অফ ইনক্রিজিং দ্য প্রাইস অফ চকলেট বার্স। Discuss how increasing the price of Belmont Estates product may increase the profit. মানে সোজা কথা, প্রাইস বাড়ালে প্রফিট কিভাবে বাড়তে পারে। Straight away we'll start with the definition of profit. Profit is the amount remaining after all the cost and expenses are deducted from the total revenue. মানে এখানে যেটা লিখছে, profit is the amount remaining after deducting all cost and expenses from the total revenue. So our profit definition completely okay. I might get one of that. তারপরে কি লিখছি, if Belmont increases the price from its current price level of 7.5 per 55 gram, it will be able to generate more profit per unit of chocolate bar sold, provided that the cost does not change. খুবই সিম্পল, আমরা তো মাত্রই বলে আসছি, প্রফিট হচ্ছে রেভিনিউ মাইনাস কস্ট। এখন আপনি যদি প্রাইস বাড়ায় দেন,
তাহলে স্বাভাবিক আপনার এটা বাড়তেছে। কস্ট যদি না বাড়ে তাহলে অটোমেটিক্যালি আপনার প্রফিট বাড়ারই কথা। ওই কথাটা আমি জাস্ট বলছি। More profit per chocolate bar means more total profit for Belmont. Moreover, Belmont prides of its quality and its cocoa absorbs natural flavor of mango and banana crops growing nearby. These unique features may mean that Belmont will have a price inelastic demand for its chocolate. সবার কি এই জিনিসটা মনে আছে? প্রাইস ইনএলাস্টিক ডিমান্ড বলতে কি বুঝাই আমরা? যখন ডিমান্ডটা প্রাইসের সাথে অতটা সেন্সিটিভলি কাজ করে না। প্রাইস বাড়ালেও ডিমান্ড খুব বেশি কমে না, প্রাইস কমালেও ডিমান্ড খুব বেশি বাড়ে না। লেস রেসপন্সিভ ডিমান্ড টু প্রাইস। সো যদি যেহেতু বেলমন্টের কোয়ালিটি খুব ভালো, ওদের কিছু ইউনিক ফিচার্স আছে, হতে পারে ওদের প্রোডাক্টের ডিমান্ড প্রাইস ইনএলাস্টিক। সো a rise in price will result in a less than proportionate fall in its sales. Less than proportionate মানে lesser proportionate মানে সমান পার্সেন্টেজ। আপনি প্রাইস 10% বাড়ালেন, আপনার সেলস 10% কমবে, দ্যাটস প্রপোর্শনেট। লেস দেন প্রপোর্শনেট মানে আপনার প্রাইস আপনি 10% বাড়ালেন কিন্তু সেলস কমলো বাই লেটস সে 2% বা 3%। সো পার্সেন্টেজে কম হচ্ছে, সেলস তুলনামূলক কম করবে, একদম করবে না তা বলতেছি না, বাট প্রাইস ইনক্রিজের তুলনায় সেলস কম করবে, কম ড্রপ করবে। জি স্যার প্লিজ। হুম, ট্রিপটা কেন গেছেন? প্রোডাক্টসের কথা বলছে বাবা, এনে আপনি আকাম করে দিয়েছেন। হ্যাঁ, তারপরে আমি কিছু মার্কিং করছি, বাট আপনার কি না, ট্রিপের জন্য আমি মার্ক দিছি আপনাকে, সমস্যা নেই। প্রথমে আমি মার্ক করে ফেলছিলাম, ঠিক আছে, যে প্রোডাক্ট বলছো ট্রিপ করতে গেলে এলে। পরে আমি আবার চিন্তা করে দেখছি যে না, ট্রিপ তো ইজ ওয়ান অফ দেয়ার প্রোডাক্ট অ্যাজ ওয়েল। প্রোডাক্ট তো ওদের এটা সার্ভিস একটা। না, এখানে আবার দেখি জিনিসটা বুঝেন, আপনি আরেকটা বড় ভুল করছেন। আপনি এই লাইনটা ভালো মতো পড়েন একটা, কি বলছেন? ওমা, প্রোডাক্টস বেলমন্টের অনেক চকলেট আছে, এখানে তো ক্লিয়ারলি বলছে কিসের প্রাইস বাড়াচ্ছে। দেখেন, এবার আপনি আমারে বলেন ভাই, আমি আপনাকে কেন নাম্বার দিই? আপনার পয়েন্ট ঠিক আছে যে ভ্যালিড, যে এটা ওদের একটা প্রোডাক্ট সার্ভিসের মধ্যে পড়ে, কিন্তু কোয়েশ্চেনে তারা কিন্তু ক্লিয়ারলি বলে দিছে তারা কিসের প্রাইস বাড়াতে চাচ্ছে। চকলেট বারের প্রাইস বাড়াতে চাচ্ছে। আপনি বুঝাইতে পারছি? প্রথমে আমি আপনার এটাকে মানে আপনার আনসার এই কথাটা যদি না থাকতো স্পেসিফিক্যালি চকলেট বার, আমি আপনার নাম্বার দিতে বাধ্য, কারণ ভালোই লিখছেন, খারাপ লিখেন। কিন্তু যখন আমি চকলেট বারের ইস্যুটা দেখলাম তখন আমি আসলে মার্ক করতে পারি। হয়তো কিছু মার্ক পেতে পারেন এক্সামে, বাট আমি বলছি আমি চেষ্টা করব আম, আপনাদেরকে যেখানে মার্ক কাটা যায় সেখানে মার্ক না দিতে, মানে মানে কনসিডারেশন মার্কিং নাই করি। কারণ মেন এক্সামে গিয়ে পাইলে তো আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তো উল্টা শিখে রাখি, কারণ আমি যখন মার্কটা আপনাদের দিয়ে দিব তখন ট্রাস্ট মি আপনার ওই সলিউশন ক্লাস বলেন বা এটা বলেন ওখানে কনসেন্ট্রেশন কম আসবে। আমি তো পারছি এটা, এই জন্য আমি যেখানে মানে মার্ক একটু, এটা তো সাবজেক্টিভ, এটা তো ম্যাথ না, যেখানে মার্ক কাটা যেতে পারে ওখানে আমি কেটে কনসিডারেশন রাখি। তবে আপনার ওটা কাটা যাবে বাবা, প্রাইস অফ চকলেট বার বলছে তো, পাইলেও খুব বেশি পাবেন ওটা তোমার। ওকে, যে বিজনেস সাইকেলের যে অ্যাকাউন্ট আপনারা করছেন, আপনারা দেখছেন আপনারা 20 মার্কে কত পাইছেন? আপনি ভালো পেয়েছেন 3, টাইন কত পাইছেন? টাইনে তো ওভারঅল মার্ক বেশি আসছে অন্য অ্যান্সার গুলোতে, বাট এটাতে মনে হয় 1 পাইছেন নাকি? কে বলছে আপনারা চেক করিনি? দাগ দেনেই দেখা, দাগ দিই দেখে আমি চেক করিনি মনে করছেন? হ্যাঁ ফ্রেশ, আমি দাগ দিই নেই, কারণ আমি, লাভ কি? ওটা তো ইজ নট রেলেভেন্ট টু মাই কেস। আমার কেস ছিল বিজনেস সাইকেল নিয়ে। তাই মানে আমি বুঝিনি আপনি কই লিখছেন, আচ্ছা আমি একটু দেখি, একটু বুঝি বিষয়টা কি হচ্ছে। এটা তো বিজনেস সাইকেলের কোয়েশ্চেন ছিল তাই না? হ্যাঁ, মিডল এক পেজ খালি রাখছেন কোন দুঃখে? হ্যাঁ, একটু এক পেজও না, আর আমি দেখে মার্কিং করি নেই। ছবি পাঠান তো 3 পেজের, যদি পান আমি নাম্বার বাড়াই দিতে বাধ্য। আচ্ছা পাঠানো লাগবে না, না রেকর্ডে থাকে তো আপনাদের, আমার ওখানে এডিট করতে হইব না।
আপনাদের একটা, যদি আপনারা দেখেন কিনা জানি না, বাট আপনাদের কিন্তু আমল নামা রেকর্ড করা আছে সব। So আপনি বললেন, আমি ওখানে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, আপনি এক কাজ করেন, খাতাটা নিয়ে একটু আইসেন কষ্ট করে ফার্স্টে, পরীক্ষার সময় আপনার খাতাটা নিয়ে এসে তাহলে এসে, হ্যাঁ, আমি দেখে পারলে ওইটা একটু বাড়ায় দেওয়া উচিত। যাই হোক, আপনার গ্রেড না পারলেও সমস্যা নেই, বাট পারলে পার্সেন্টেজ পারবো, টোটাল পারবো, রেকর্ডে ঠিকঠাক থাকবে, ভুল ত্রুটি যাতে না থাকে আমাদের। ঠিক আছে, বুঝছি। নিয়ে এসে খাতাটা ভুললেন না কিন্তু, আর ভুললে যেটা দিচ্ছে ওইটাই ফাইনালাইজ, পরে আমার জিনিসটা কমপ্লিট করে লাভ নেই। আচ্ছা, তাহলে হয়তো মার্ক পাবেন, ডেফিনেশন দিলাম তো ডেফিনেশন মার্ক পাবেন, তাছাড়া কিন্তু এমনি কিছুই দিতেছে না। আচ্ছা, তাহলে লেটস গো ফর দ্য নেক্সট পয়েন্ট। কই ছিলাম? হ্যাঁ, সো যেটা বলছিলাম যে যদি প্রাইস ইন ইলাস্টিক ডিমান্ড হয়, তাহলে দেখা যাচ্ছে প্রাইস বাড়ানো তাদের ডিমান্ড প্রপোর্শনালি অতটা রিডিউস হবে না। সেক্ষেত্রে দেখা যাবে ওভারঅল তার রেভিনিউ বেড়ে যাবে। সো ওভারঅল দ্য সেলস রেভিনিউ উইল ইনক্রিজ, মিনিং দ্যাট দ্য প্রফিট মে অলসো ইনক্রিজ। এটা সবাই বুঝতে পারছেন এই পয়েন্টটা? আইমান বুঝতে পারছেন? তাইন কেবল আমার কাছে তাইন ইকোনমিক্স স্টুডেন্ট, ওর এটা অন্তত এত বছর পর মুখস্থ হয়ে যাওয়া উচিত। তাই আইমান বুঝছেন কি? কনফিউশন থাকলে বলেন কি কারণ। ইনএলাস্টিক, ইনইলাস্টিক রেসপন্স কম করে, কানেকশন আছে, রেসপন্স কম করে। আচ্ছা, তো দেখা যাচ্ছে, দেখেন আপনার রেভিনিউটা কেমনে আসতেছে, রেভিনিউটা আসতেছে প্রাইস ইনটু কোয়ান্টিটি সোল্ড বা কোয়ান্টিটি ডিমান্ডেড। তো প্রাইস আপনি বাড়াই দিলেন, কিন্তু ইনইলাস্টিক হলে ডিমান্ড কমবে কিন্তু খুব একটা কমবে না, লেস রেসপন্সিভ। তাহলে ওভারঅল দেখা যাচ্ছে কি এর ওটাই তো বড়, রেভিনিউ বেড়ে যাবে। বুঝছেন বিষয়টা? দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এরপর আমাদের কি আসে? ইভালুয়েশন। However, if chocolate market is competitive, then the rise in price may reduce the demand significantly. Given that chocolates are not necessity, people may not be willing to spend more on it and switch to cheaper items. সেক্ষেত্রে প্রাইস বাড়লে তার প্রফিট বাড়বে। Moreover, given that the business is labor intensive, if the price increase is matched by a higher wage demand from the labor, then the rise in total cost may even lead to a fall in profit if the sales revenue do not increase by much. এই পয়েন্টটা আমার বুঝছেন? যখন আপনি প্রোডাক্টের প্রাইস বাড়াচ্ছেন, তখন দেখা যাচ্ছে লেবাররা আইসারা হাজির হয়ে যাবে যে প্রোডাক্টের দাম তো বাড়ছে, সব বাড়ছে, আমার ওয়েজ বাড়াও। এখন ওয়েজ বাড়াতে আপনার টোটাল কস্ট আবার বেড়ে যেতেছে। এখন টোটাল কস্ট একদিক থেকে বাড়তেছে, প্রাইস বাড়াইছেন, ডিমান্ড কমতেছে। যদি এমন হয় যে দেখা গেল ওভারঅল কস্ট বেড়ে গেল, রেভিনিউ খুব একটা বাড়লো না, তাহলে দেখা যেতে পারে প্রফিট আগের তুলনায় আরো কমেও যেতে পারে। দ্যাটস অ্যানাদার ইভালুয়েশন পয়েন্ট ফর মাই। ঠিক আছে, দ্যাটস ইউর 8 মার্ক আনসার। ক্লিয়ার সবাই এটা? আগালাম, ঠিক আছে। লেটস ডু দিস। নাম্বার 10, 10 মার্কের যেটা ছিল, assess the likely advantages of using labor intensive production methods rather than capital intensive production methods for a business such as Belmont State. আচ্ছা, সো এখানে আমরা ফার্স্ট অফ অল এটা কোয়েশ্চেন তো খুবই ক্লিয়ার, লেবার ইন্টেন্সিভ প্রোডাকশন মেথড ইউজ করার অ্যাডভান্টেজ কি থাকবে রাদার দেন ক্যাপিটাল ইন্টেন্সিভ। তো কেসে আমাদের ক্লিয়ারলি বলা ছিল বেলমন্ট ইজ আ লেবার ইন্টেন্সিভ বিজনেস। আমরা লেবার ইন্টেন্সিভ ডেফিনেশন দিয়ে শুরু করলাম। লেবার ইন্টেন্সিভ প্রোডাকশন ইজ ওয়্যার the production process makes use of more labor compared to machineries. তারপর আমার ফার্স্ট প্যারাগ্রাফে কি বলছি, Belmont prides on its quality and charges a premium price of $7.5 per 55 gram of chocolate. The quality is possible because of the labor intensive production that it's currently employing. এটা কিন্তু কেসে একটু হিন্ট দিছে যে তারা লেবারের মাধ্যমে সুন্দরভাবে পিক টিক করে, রাইট, কোকোয়া পিকিং করতেছে, তারপর এটাকে র্যাপিং করতেছে। সো মোস্ট প্রবাবলি লেবার ইন্টেন্সিভ প্রোডাকশন ইউজ করেই তো আপনি এত বছর এই কোয়ালিটি বিল্ড করছেন। So as a result of this quality, they are also gaining popularity in the global market, which is helping them to earn more revenue. তার মানে whatever they're doing now, they're doing it good. So labor intensive is a good method, যেহেতু এটা দিয়ে তারা এতদিন সাকসেসফুলি অপারেট করে আসছে। নেক্সট পয়েন্ট দিছে কি, মোরওভার বেলমন্ট এইমস টু সাপোর্ট লোকাল কমিউনিটি। এটা আপনাদের অনেকে অ্যান্সার দিতে আসছে, ভালো। লোকাল কমিউনিটি সাপোর্ট করার চেষ্টা করতেছে by providing them employment, and this aim also made Belmont Estate popular among visitors and in the US. Full case in point. Following a labor intensive production method is likely to generate more jobs and help Belmont fulfill this aim and maintain a good image it currently has among visitors and in the US.
As a result of this, they will be able to increase their profits and expand business further to create more jobs in the future. ঠিক আছে, বোঝা গেছে? And then I came up with the evaluation. However, as Belmont is expanding in the global market, it may need to increase its production capacity and speed. And this can be done better with the capital intensive production process, as machines are likely to work faster with repetitive jobs. যেটা এখন বড় বড় সাইজের অর্ডার আসবে সামনে, তো হয়তো এখন একটু দ্রুত প্রোডাকশন করতে হবে, এর জন্য ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়তো বেটার হতে পারে। Moreover, machines are less likely to make errors and help in reducing wastage, and this will allow Belmont to fulfill its aim of preserving the environment. এটাও কিন্তু বলা ছিল আমাদের কেসে যে বেলমন্ট এনভায়রনমেন্ট প্রিজার্ভ করতে চাচ্ছে, ওয়েস্ট করলে এনভায়রনমেন্টের জন্য এটা ক্ষতিকর। So wastage কমানোর জন্য machine is a better method than using labor. And then I went for the conclusion. It depends on the relative cost of the machines. Relative cost মানে লেবারের সাথে কম্পেয়ার করে। If the cost of machines are too high, then Belmont will be better off with labor intensive production process. যদি খুব বেশি দামি মেশিন হয় তাহলে labor intensive ঠিক আছে। And it will also depend on the growth rate of Belmont in the global market. In order to cope up with high growth rate, Belmont may need to switch to capital intensive production. আরেকটা যেখানে বলছি কনক্লুশনে যে গ্রোথ রেটটা ম্যাটার করে। ও যদি খুব দ্রুত গ্লোবাল মার্কেটে গ্রো করা শুরু করে তাহলে স্বাভাবিক ওর প্রতিটা ব্যাচের সাইজ আরো অনেক বড় হয়ে যাবে, তখন হয়তো লেবার দিয়ে কমপ্লিটলি আপনি অন টাইম অর্ডার ডেলিভারি করতে নাও পারেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো কিছুটা ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাকশন ফলো করতে হবে। ক্লিয়ার? এই অ্যান্সারটা বুঝতে পারছেন? আচ্ছা, টাইম আপনার কোন কোশ্চেনটা জেনে দিয়েছেন একটু বলেন তো বাবা, ইয়ারটা আমি মেনশন করে রাখি, একটু মার্ক করি। আমি 20 মার্কের দুইটা কোশ্চেন আগামীকালকে একটা ক্লাসে বুঝাবো, হ্যাঁ? এইটা 20 মার্কটা লিখে দিব, আর একটা 20 মার্ক টাইম সেট করছে, ওই 20 মার্কটা আমরা ডিসকাস করবো, তারপরে বৃহস্পতিবার দিন আপনারা পরীক্ষা দিবেন। কিন্তু ভাই ভাই ওই নিচে আমি তো স্ক্রিন দেখতেছি না, আপনারা স্ক্রিন দেখতেছেন আপনারা? হ্যাঁ আমি তো তাই দেখতেছি, আমি কি বাইরে গেছি? হ্যাঁ আমি তাই মিটিং আছে। আচ্ছা দাঁড়ান, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না স্ক্রিন, রাইট? আচ্ছা আমি একটু বের হয়ে জয়েন করছি, আপনারা একটু থাকেন, হ্যাঁ? আর রিজয়েন। ওকে, আই মাইট আমাদের একটা ফিজিক্যাল লোকেশন মোস্ট লাইকলি খুব দ্রুতই হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা যাবে শুক্রবার দিন একজনের সাথে কথা বলতে যাবো, সে আইসিটি পড়াবে মনে হয়, জয়েন অ্যাড দিচ্ছি, ঠিক আছে? স্ক্রিন আসতেছে না। আমার কথা শোনা যাচ্ছে? বুঝলাম না, যেখান থেকে স্ক্রিনশট দিতেছে স্ক্রিনশট হচ্ছে না কেন? আমার নেটের স্পিড কি স্লো হয়ে গেল? আচ্ছা কোনটা জানি আমি একটু দেখে রাখি তাই। jan 2020 বিজনেস ইউনিট টু সেকশন সি, তাই তো? তাই জানুয়ারি 20-এর